সুনন্দিনীর আড্ডায় আজকে আমি যার সাথে কথা বলতে এসেছিলাম তিনি আসলে একজন নৃত্যশিল্পী, কিন্তু আজকে এখানে এসে জানতে পারলাম তিনি নাকি একজন অ্যাকাউন্টেন্ট। কি অদ্ভুত না? হ্যাঁ, এরকম আরো অনেক অদ্ভুত গল্প তার জীবনে রয়েছে। তিনি সুদর্শন চক্রবর্তী, স্যাফায়ার ক্রিয়েশন যার সৃষ্টি। আমরা এখন রয়েছি সুদর্শনের বাড়ির ছাদে। এই ছক ভাঙা চুল, এই যে আমার চুল নেই, তাও আমি চুল করেছি, এবং সেটা প্রায় 20 বছর আগে, 21 বছর আগে। এবং এটা নিয়ে একটা মিডিয়ায় একটা স্টোরি করলো, বললো উই ওয়ান্ট টু ডু এ স্টোরি অন হেয়ার ট্যাটু। আমি বলি হেয়ার ট্যাটু তো আমাকে কেন? তখন স্যার ইউ হ্যাভ এ হেয়ার ট্যাটু। সেটা আমি জানতে পারলাম 2017-18-তে এসে, 17 বছর পরে, যেটা হেয়ার ট্যাটু। স্পেসকে এবং নিজের যে এই যে স্পেস, আমাদের বডিটাও তো একটা স্পেস, সেই স্পেসটাকে রেসপেক্ট তুইও কর, পারবি কত সামান্য জিনিস আমরা একটা একসাথে করি। এই রাখলাম সেন্টার, এখানে আমাদের হার্ট, এখান থেকে আমরা নমস্কার একটা করছি মাথার উপর করে, আবার আমরা দুটো হাত জুড়ে সেই হৃদয়ের কাছে নিয়ে আসছি। সুনন্দিনীর আড্ডা নিয়ে আমি এখন হাজির সুদর্শন চক্রবর্তীর বাড়িতে। শিল্পী সুদর্শন চক্রবর্তী আজকে সুনন্দিনীর আড্ডায় আমার অতিথি। সুদর্শন, প্রথমেই বলছি 33 বছর তো তোর নাচের জীবন। এই যে 33 বছরের জীবনের একটা লম্বা জার্নি, কিরকম উপভোগ করলি? আমার মনে হয় যে আমি অ্যাক্সিডেন্টাল ডান্সার, কিন্তু ডেস্টাইন টু বি এ ডান্সার। অ্যাক্সিডেন্টাল কারণ প্ল্যান করে নৃত্যশিল্পী হই। নাচটা ভীষণ ভালোবাসতাম, ছোটবেলা থেকে করছি। আর 33 বছর তো আমার সাফায়ারের। আমার নাচের জীবন 40 পেরিয়ে, এত ছোট থেকে নাচছি। আর সেই সময়ে পাড়ায় নাচ হতো, রবীন্দ্র জয়ন্তী, পুজো, কমিউনিটি গ্যাদারিং, সেখান থেকে আমার নাচ শুরু। সেখান থেকে যে আজকে এতটা জার্নি, এতটা বছর পেরিয়ে যে জাতীয় স্তরে আন্তর্জাতিকভাবে নাচকে নিয়ে জীবনের যাপন বলবো করতে যে পারবো, সেইটা তখন ভাবিনি। সেটা ভেবে আমার আনন্দ, কারণ আমি কোনো নাচের ফ্যামিলি বা নাচের ঘরানায় বিলং করি না। আমার সেইভাবে কোনো নাচের পেডিগ্রি ছিল না। আমাদের ফ্যামিলির লোকজন কেউই কোনো সময়ই প্রফেশনাল পারফর্মার হিসেবে কেউ কাজ করেনি। আমার কোনো বিরাট স্বনামধন্য গুরু ছিল না। তাই পুরো পথ চলাটাই একা, কিন্তু সাফায়ারের সাথে একত্রিত হয়ে, ছাত্রছাত্রীদের সঙ্গে একত্রিত হয়ে। আমার মনে হয় এটা আমার কাছে বিরাট আনন্দের এবং বিরাট পাওয়া। তুই বললি আমার নিজস্ব কোনো সেরকম ভাবে গুরু ছিল না, কোনো ঘরানার আমি রিপ্রেজেন্টেটিভ নই, কিন্তু নাচটাকে ভালোবেসে নাচ করতে এসেছিলি। কিন্তু এখন আজকের দিনে দাঁড়িয়ে স্যাফায়ার তো শুধু একটা সংস্থা নয়, এটা একটা ধারা। এই যে কন্টেম্পোরারি একটা নাচের স্টাইল তুই যেটা শুরু করেছিস, আমরা জানি অনেকেই যে কলকাতাতে ওই ধরনের নাচ নিয়ে সেভাবে তো আগে কেউ কখনো ভাবেনি। কেমন লাগে নিজেকে যে আমি যেখানে সেইভাবে নাচের জগতের কেউ না হয়ে শুরু করেছিলাম আমার জার্নিটা, আজকে আমার এই ধারাটাকে বহন করে নিয়ে যাচ্ছে, হয়তো কেউ আবার এটাকে অনুসরণ করে অন্যভাবে কাজ করছে। এটা কিরকম লাগে? হ্যাঁ, এটা খুব ইন্টারেস্টিং যারা দেখছে তাদের জন্য। এই যে সেই সময়ে প্রায় 33 বছর আগে, 92 সালে যখন সাফায়ার শুরু করেছিলাম, 92 কিন্তু আমি কন্টেম্পোরারি ডান্স নিয়ে শুরু করিনি। যেরকম হয় আমাদের পাড়ায় নাচতাম, রাবীন্দ্রিক নৃত্য, উদয়শঙ্কর ডান্স স্টাইল, যেগুলো দেখে দেখে আমরা এত দেখেছি, মমতা শঙ্করের নাচ, বিশেষ করে ডান্সার্স গিল্ডের নাচ, সেগুলো দেখে অনুপ্রেরণা পেয়ে খালি মনে হয়েছে যে আমি নতুন কিছু করব। এই নতুনত্বের খোঁজে আমি 96-97-এ আমার ধারাটা পাল্টাই, এবং আস্তে আস্তে আমি একদম যাকে বলে কন্টেম্পোরারি, সমকালীন নৃত্য ধারায় কাজ করতে শুরু করি। সেই সময়ে কন্টেম্পোরারি বলতে লোকেরা বুঝতেও পারতো না কি, অনেক সময় বলতো কি, আমাকে 2বার বা 3বার বলতে হতো। বা তখন নাচটা দেখে বলতো যে এটা নাচই নয়, কারণ এটাতে মুদ্রা নেই, এটাতে কোথায় চেনা নাচে বা চেনা ছকে নাচ নয়। তো সেটা দেখে অনেক সময় বলতো যে এটা নাচই নয়। তো সেই অ্যাকসেপ্টেন্সটা
পেয়ে আস্তে আস্তে ক্রমশ নিজেদের একটা পথ চলা নয়, পথ খুঁজে এবং পথ চলা শুধু নয়, আরো অনেককে অনুপ্রেরণা দিয়ে এই কাজটা করতে পারাটা আমাদের কাছে একটা বিরাট পাওয়া। এবং এখন যখন দেখি ঘরে ঘরে কন্টেম্পোরারি এবং গ্রামেগঞ্জে যেখানে কিনা নাচের স্কুলে কন্টেম্পোরারি না শেখালে সেই স্কুলের কৌলিন্যই তারা হারিয়ে ফেলছে, সেখানে খুব অবাক লাগে যে একটা সময়ে যে নাচটা নিয়ে লোকেদের অনেক সময় গালাগালি শুনেছি, সেটা নিয়ে আজকে এত তার প্রচার, তার টেলিভিশন এবং ছবিতে, বিশেষ করে টেলিভিশনে রিয়েলিটি শোয়ের মাধ্যমে কন্টেম্পোরারি একটা বিরাট একটা জায়গায় চলে গেছে এখন। সেটা আমার ভাবতে আমার খুব ভালো লাগে। কিন্তু এটাও একটা মনে হয় যে একটা জিনিস যখন খুব পপুলার হয়ে যায় তখন কিন্তু তার একটা ডাইলিউশনের জায়গা চলে আসে, যে অনেকে হয়তো সেই প্রসেসটার মাধ্যমে কন্টেম্পোরারি নাচটা কিভাবে হয় বা কেমন করে আমরা তৈরি করি সেই প্রসেসটার মাধ্যমটাকে না বুঝে না চিনেই তারা হঠাৎ করে শুধু তকমার জন্যে করতে শুরু করে দেয়। তো এটাও কিন্তু দেখতে পাচ্ছি আমরা এই সময় দাঁড়িয়ে, যে একদিকে পপুলারিটি ভীষণ পপুলার কন্টেম্পোরারি, আবার অন্যদিকে সবাই আবার কন্টেম্পোরারি করছে এবং যে কোনো কিছু করলেই সেটা কন্টেম্পোরারি হচ্ছে, সেটা আবার খুব একটু ভয়ের মনে হয়। একদমই তাই। এই প্রসঙ্গে কিছুদিন আগে একটা রিয়েলিটি শো, একটা নাচ নিয়ে আমরা প্রচন্ড বিতর্ক হয়েছে দেখলাম, যেখানে চণ্ডালিকার একটা অংশকে তুলে ধরা হয়েছে, সেটা ভীষণ অদ্ভুত ভাবে। এই যে তুই বললি যে ভয়ঙ্কর একটা সমস্যা তৈরি হচ্ছে, অর্থাৎ প্রত্যেকেই নিজেকে মনে করছে যে আমি কন্টেম্পোরারির একজন ডান্সার এবং আমি চাইলে একটা নাচ, সেটা কোনো বিশিষ্ট মানুষেরও হতে পারে বা নিজস্ব, যা খুশি ভাবে আমি সেটাকে রিপ্রেজেন্ট করতে পারি। তো এইটা যে একটা কত ভয়ঙ্কর, যে শিল্পের এই যে একটা বিনষ্ট যাকে বলা যায় করছে, এইটা কেন হচ্ছে তুই মনে করিস? আমার মনে হয় যে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে আমি মনে করি যে আমরা আগে না আমাদের দেখাগুলো অনেক ছিল। আমরা একটা সময়ে যখন সেরকম ভাবে উপার্জন ছিল না, সেখানেও টিকিট কেটে মাল্লিকা সারাভাইকে দেখতে যাব বন্ধুরা মিলে, বা খুব সেজেগুজে যাচ্ছে অনুষ্ঠানে যাতে আমাদের টিকিট না চেক করে, আমাদেরকে ঢুকিয়ে দেয়। এই যে খিদেটা, দেখার খিদেটা এবং সরাসরি দেখা এবং সেটাকে বুঝে কিছু করা, সেটা যেমন ছিল, এখন দেখাগুলো সবই হয়ে গেছে কোথাও কৃত্রিম দেখা। মানে সেই দেখাগুলো এত বেশি দেখা হয়ে যাচ্ছে যে কোনো দেখা কি স্থায়ীভাবে আমাদের মনের মধ্যে সেটা মানে গেঁথে আমরা গাঁথতে পারছি না। তাই অনেকেই শুধুমাত্র সোশ্যাল মিডিয়া থেকে নাচ শিখে ফেলছে, শুধু রিলস বানানোর জন্য নাচ করছে। এবং আমরা যখন এই প্রসঙ্গতেই বলি যে এই চণ্ডালিকার অনুষ্ঠানেরই একজন আমাকে বলল যে তুমি কথা বলছো কারণ তুমি তো ব্যতিক্রমী কাজ করতে, তুমি তো রবীন্দ্রনাথকে ব্যতিক্রমী কাজ করেছো। তখন আমি বললাম যে আমার রবীন্দ্রনাথকে ব্যতিক্রমী কাজের মধ্যে রবীন্দ্রনাথের প্রতি যে শ্রদ্ধা, ভালোবাসা এবং যে দায়বদ্ধতা ছিল, সেটাকে আমি অস্বীকার করে কাজটা করিনি। শুধুমাত্র ছক ভাঙার জন্য আমি কাজটা করিনি। এই যে শুধু ছক ভাঙা মানেই কিছু একটা করে ফেললাম, সেটা তার জন্য কিন্তু আমি কিন্তু হেডলাইন্স হওয়ার জন্য বা নিউজ হওয়ার জন্য কিন্তু আমি কোনোদিনই কাজ করিনি। আমার নিজস্ব ব্যক্তিগত একটা বিশ্বাসের জায়গা থেকে কাজটা করেছি এত বছর। সেটা তো বটেই। এই ছক ভাঙার কথাটা তুই বললি, ছক ভাঙাটা তো তোদের সময়ও ছিল, তার আগেও আমরা দেখেছি উদয় শঙ্করকে দিয়েই যদি আমরা বিচার করি, যে সেই সময় উনি যে ঘরানাটা শুরু করেছিলেন বা পরবর্তীতে তার পরিবারের বিভিন্ন ক্ষেত্রে। তাহলে এই যে তুই বলছিস যে মানুষ দেখে না, শোনে না, জানে না, একটা নিজেকে প্রথম থেকেই একটা শিল্পী করার একটা যে চাহিদা তার মধ্যে, এবং এই রিয়েলিটি শোগুলো যেরকম ভালো করছে, আবার একদিক থেকে কি করছে যে প্রতিযোগিতায় জিততে হবে, এটা যে একটা মানে মানসিকতা তৈরি করে দেওয়া। ছোট ছোট ছেলে মেয়েরা যারা নাচটা ভালো করে জানেই না, বোঝেই না, কিন্তু তারা মঞ্চে উঠে নিজেদের নাচ করাটার দিকে বেশি ঝোঁক দিচ্ছে এবং তাদের বাবা মারাও তাদের শিখতে দিচ্ছে না। তুই তোর এখানে ধর যারা শিখতে আসে তাদেরকে তুই কিভাবে তৈরি করিস এবং কি বলিস? আমি খুবই অল্প ছেলে মেয়েদের শেখাই, কারণ আমি প্রথমত গানের নাচ শেখাই না, বা চলতি যে গানগুলো চলছে বা ফিল্মি গানের সঙ্গে নাচ শেখাই না। তো আমাদের পুরো প্রসেসের মধ্যে একটা 5 বছরের শিশুও সে প্রসেসের মধ্যে থাকে, তাই আমার সেদিক থেকে ছাত্রছাত্রীও কম। কারণ আমি যেটা শেখাবার চেষ্টা করি, আমার কাছে ডান্স ইজ এন এডুকেশন, ইট ইজ এন এম্পাওয়ারমেন্ট।
এমনভাবে শেখাবো যাতে তারা সেটা শিখে পরবর্তী সময়ে তারা টিচার হতে পারে, তারা শেখাতে পারে। কিন্তু সমস্যাটা হচ্ছে কিনা, সামাজিক ব্যবস্থার মধ্যেই এখন ভীষণভাবে প্রতিযোগিতা, এবং এই প্রতিযোগিতার কৃত্রিম প্রতিযোগিতা, যে তোর বিচার বিবেচনা চলছে তোকে ঘিরে, তোর জামা কাপড়ের ব্র্যান্ডে, তোর তোর অন্য দিকের অন্য অন্য অনেক প্যারামিটারে। আমিও যেমন তুই খুব সুন্দর সেজে গুজে বসে আছিস, আমিও চেষ্টা করি খুব সুন্দর সাজতে, কিন্তু আমার পোশাক কোনোটাই কোনদিন ব্র্যান্ডেড একদমই আমার নিজস্বতা, আমার নিজস্ব নাচের ধারার মতন আমার নিজস্ব ব্যক্তিত্বর একটা রিফ্লেকশন, একটা বহিঃপ্রকাশ আমার পোশাক। এবং পারফর্মিং আর্টও, যে কোনো কিছুই, আই থিঙ্ক জীবন যাপনটাও একটা তো ব্যক্তিগত বহিঃপ্রকাশ। সেখানে শুধুমাত্র মানে শুধু প্রতিযোগিতা করলে কখনোই সেটার সেই মানুষের, সেই বাচ্চাটার সেটার বিকাশ হয় না, এবং তখনই কিন্তু আসছে হতাশা, ডিপ্রেশন, সুইসাইড। তুই এত সুইসাইড, এত অ্যাগ্রেশন আগে ছিল না, দেখেছিস? আগে ছিলাম না, সত্যি ছিল। কাগজ খুললেই, আমি কাগজ পড়তে ভালো লাগে না আমার, কারণ কি কাগজ খুললেই শুধু এই সমস্ত হতাশা এবং এত অ্যাগ্রেশন। স্কুলের ছেলেমেয়েরা যারা স্কুলে পড়ে, 11-এ পড়ে, তারা পার্টি করছে, দে আর ইনটু ড্রাগস, দে আর ইনটু মলেস্টেশন, রেপ। এটা আমার কাছে খুব বিভীষিকা লাগে, কারণ এই সমাজের জন্য শিল্প করাটা বা শিল্পী হওয়াটাও একটা বিরাট প্রশ্নের, যে আমরা কাদের জন্য শিল্পটা তৈরি করছি, কাদেরকে দেখাবো। এত অ্যাগ্রেশনের মধ্যে শিল্পের জায়গাটা কোথায় থাকছে? কারণ শিল্পের মধ্যে তো একটা সাটলটি আছে, একটা খুব ছোট ছোট অনুভূতি রয়েছে। এই অনুভূতিগুলো এত আমরা মেরে ফেলছি, এবং সবাইকে চেষ্টা করছি এক করে দিতে, সেমনেস। যেন কোনো এয়ারপোর্টে গেলে বা কোনো মলে গেলে তোর মনেই হবে যে কোথায় আছিস সেই শহরের কোনো, তুই বুঝতে পারবি না, সেটা নিউ ইয়র্ক হোক, মন্ট্রিয়াল হোক, কলকাতা হোক, সবকিছু এক করে দেওয়ার, সমস্ত আর্কিটেকচার, সমস্ত এস্থেটিক্স সবকিছু এক করে দেওয়ার প্রতিযোগিতায় আমরা নিজস্বতা হারাচ্ছি, তাই আমাদের প্রাণ হারাচ্ছি, হিউম্যানিটি হারাচ্ছি। আমরা চাটা খেয়ে নিই, ঠান্ডা হয়ে যাবে। তাছাড়া বাঙালির কোনো কিছুই জমে না। এতক্ষণে চা এসে গেছে, এবার আমরা এই সুন্দর ছাদে বসে আমাদের আলোচনা চালাচ্ছি। কিন্তু তার মধ্যে একটা কথা বলতেই হয় যে দীপাবলি শেষ, কিন্তু দেখ কিরকম বাজি পড়ছে। এটা কিন্তু একটা অদ্ভুত ব্যাপার, কালী পুজো দীপাবলির শেষে এত বাজি পোড়া, এত আওয়াজ। না, আসলে আজকাল তো দুর্গাপুজো 10 দিনের, আমার সব উৎসবই এখন 1 সপ্তাহ ধরে চলছে, কারণ আমরা তো এখন সবসময় উৎসবে থাকি। সবসময় উৎসবে ফিরুন, উৎসবে থাকুন, উৎসব করুন। কিন্তু আমি এটা বলবো যে আমার ছাদে এটাকে আমরা নাম দিয়েছি স্যাপটপ, টেরেস টপ অফ সাফায়ার। তো স্যাপটপে এত বছর ধরে কাজ হয়েছে, দেশ বিদেশের অনুষ্ঠান, শিল্পীরা এসছে, কোলাবোরেশনে কাজ করেছে, এবং অনেক সময় দেখা যায় যে ভাল লাগে, তুই বুঝতেই পারছিস নিজে, যে আমি অনেক রাত অবধি কাজ করতে পারি, কেউ ডিস্টার্ব করে না এখানে। এই যে আশেপাশে দেখছিস আমার নেইবার্স ভীষণ ভালো, এবং এখানে একটা অদ্ভুত, কলকাতার মধ্যে হলেও অদ্ভুত একটা দেখবি একটা শান্তি আছে। একদম। তোকে যেটা বলার ছিল আমার, সেটা একটু অন্যরকম প্রশ্ন, যাই হোক, তুই বলেই সেটা আমি করতে সাহস পাচ্ছি। সেটা হচ্ছে যে আমরা সাধারণত নৃত্যশিল্পী, বিশেষ করে পুরুষ নৃত্যশিল্পীদের একটা অন্যরকম লুকে দেখতে অভ্যস্ত। সুঠাম চেহারা, মাথায় বাবরি চুল, বা তা না হলেও একটা অন্যরকম ভাবে তারা নিজেদেরকে রিপ্রেজেন্ট করে। আমরা প্রথম যুগ থেকেই যদি ধরি, শিল্পীরা ওই রকম ভাবে, এবং তাদের একটা আলাদা রকম চল ছিল। কিন্তু তোকে আমি যবে থেকে দেখছি, তুই একেবারে সব থেকে আলাদা। তো এই যে আলাদা চেহারার রহস্যটা কি? না, এটা মজার ব্যাপার যে যারা আমাকে স্কুল থেকে নাচ করতে দেখেছে বা চেনে, তারা আমাকে অন্যরকম ভাবে দেখেছে, এবং পরবর্তী সময়ে যখন আমি পারফরমেন্স এখানে করি বা মিডিয়ার সামনে, কলেজ লেভেলে আমাকে একজন মিডিয়া পার্সন বলেছিল, ইউ লুক লাইক অ্যান অ্যাকাউন্টেন্ট। আর আমি অ্যাকচুয়ালি প্রফেশনালি আই এম অ্যান অ্যাকাউন্টেন্ট, কোনদিন ডান্সার হিসেবে হবে ভাবিনি। তাই আমার ব্যাকগ্রাউন্ড থেকেও, যেহেতু আমার কোনো আলাদা ব্যাগেজ ছিল না, আমি আমার মতন করে
ছক ভাঙা নাচ, ছক ভাঙা পোশাক আশাক, এই ছক ভাঙা চুল, এই যে আমার চুল নেই তাও আমি চুল করেছি, এবং সেটা প্রায় মানে 20 বছর আগে, 21 বছর আগে। এবং এটা নিয়ে একটা মিডিয়ায় একটা স্টোরি করলো, বললো উই ওয়ান্ট টু ডু এ স্টোরি অন হেয়ার ট্যাটু। আমি বলি হেয়ার ট্যাটু তো আমাকে কেন? তখন স্যার ইউ হ্যাভ এ হেয়ার ট্যাটু। সেটা আমি জানতে পারলাম 2017-18-তে এসে, মানে 17 বছর পরে, যেটা হেয়ার ট্যাটু বলে। কিন্তু আমার কিন্তু এই যে চুল ছাড়া ছক ভাঙা চুলটাও কিন্তু আমার একটা বিরাট মানে টিআরপি দিয়েছে বলবো আর কি। মানে এই লুকটা তোকে একদম মানে সুদর্শন ইজ ইকুয়াল টু এই লুক তোকে মানে একটা বিশাল মাইলেজ দিয়েছে। মানে আমরা আলাদা করে তোকে আলাদা করতে পেরেছি। একদম মানে তোর ডান্সের স্টাইলটাও যেরকম আলাদা, তেমনি তোর লুকটাও আলাদা, এবং তুই মানুষটা অনেক দিক থেকে আলাদা। সেটা আমরা তোর সাথে যারা একটু ঘনিষ্ঠভাবে মিশেছি, তোর কাজটা দেখেছি, তারা জানি যে তুই মানুষটা একেবারে আলাদা। এবারে একটু তোর নাচের যে বিষয়গুলো নিয়ে তুই কাজ করেছিস বরাবর একটু অন্যরকম বিষয়, সমকামিতা, তারপর ধর অন্যান্য আরো বিষয়। আমি সমকামিতার কথাটা বললাম কেন, সমকামিতা নিয়ে নাচের জগতে কাজ তুই হয়তো কলকাতাতেই সেইভাবে করেছিলি, তার আগে আমি কোনো সেরকম শিল্পীদের দেখিনি। তো এই বিষয়গুলো কেন তোকে নাড়া দিত বেশি? আসলে যেটা বললাম, যেহেতু আমি কোনো বড় ঘরানা বা কোনো বড় গুরুর সেই ব্যাগেজটা নিয়ে আমি আসিনি আমি কাজটা করতে। আমি নিজের মতন করে চেষ্টা করেছি নিজের একটা নাচের একটা পথ খুঁজে নিতে, এবং সেই পথ খুঁজে নেওয়ার মধ্যে আমি সবসময় মনে করতাম যে সিনেমা বা থিয়েটারের একটা বিরাট বড় মানে মানে ধরা হয় যে তাদের খুব একটা বিরাট বড় একটা পাওয়ার আছে সোশ্যাল মেসেজ দেওয়ার, আর নাচ মানে এন্টারটেনমেন্ট। বা হয়তো রাবেন্দ্রিক নৃত্যনাট্য বা উদয়শঙ্কর অফকোর্স অনেক সোশ্যাল ইস্যুস দিয়ে কাজ করেছিল, কিন্তু ট্যাবু ইস্যুস নিয়ে কেউ কাজ করেনি। আর তখন আসলে বেশি ভাবিও নি যে আমি বিরাট কিছু একটা করছি। এখন দাঁড়িয়ে ভাবি যে 1996 সালে, আজ থেকে এত বছর আগে, সমকামিতা নিয়ে পারফরমেন্স স্টেজে করছি এবং দুটো ছেলে স্টেজে উঠে চুমু খাবে, সেটা আমি এখন পারতাম কিনা জানি না। এখন আমি হয়তো ভয় পেতাম যে লোকে কি ভাববে, মানুষজন কি বলবে। তখন হয়তো ভাবিনি, আমার তখন বয়স মাত্র মানে 22-23, আর আমি স্পন্সরশিপও পেয়ে গেলাম, আর বিরাট করে প্রোডাকশনটা তৈরি হলো, দ্য এলিয়েন ফ্লাওয়ার। এবং এলিয়েন ফ্লাওয়ার প্রোডাকশনটা সেই সময়ে কিন্তু বুঝতে হবে যে সেকশন 377 রয়েছে, হোমোসেক্সুয়ালিটি ইজ এ ক্রাইম। কিন্তু আমি যেটা করতে পেরেছি, এবং এখানে বলবো আমার শহর কলকাতা, এটা হয়তো আমি অন্য শহর থাকলে করতে পারতাম না। এখন কলকাতা হয়তো একটু অন্যরকম, কিন্তু সেই সময় কলকাতার আমার দর্শক, আমার সামাজিক ব্যবস্থা অনেক টলারেন্স, অনেক সুন্দর। আমি এই প্রোডাকশনটা উদয়শঙ্কর ডান্স ফেস্টিভ্যালে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের হয়ে করেছি, গিরিশ মঞ্চের মতন একটা নর্থ ক্যালকাটার একটা মঞ্চে। সেখানে মা মাসিরা স্টেজের পেছনে এসে বলেছে আমাকে যে এত অসাধারণ অনুষ্ঠান, এইটা আমার কাছে বিরাট পাওয়া। আমি এই অনুষ্ঠানটা নিয়ে গভর্নমেন্ট ফেস্টিভ্যালস প্রোডাকশনস, আমি বিদেশে অস্ট্রেলিয়া, ইটালি অনুষ্ঠান করেছি, যেটা কিনা ভারতবর্ষ থেকে সেম জেন্ডার লাভ নিয়ে একটা ডান্স প্রোডাকশন আর স্টেজ প্রোডাকশন লোকে ভাবতেই পারতো না। ফায়ার অনেক পরে, সিনেমায় ফায়ার ছবি বিরাট অনেক পরে, তো 96-তে এই কাজটা আমার বিরাট দশকে ওঠা। আর আমার মনে হয় যে এই কাজটা শুধু একটা কাজ বলবো না, এটা একটা মানে মাইলস্টোন আমাদের সাফায়ারের, আমার জীবনে। কারণ এটা একটা মানে টার্নিং পয়েন্ট। আমি বুঝতে পারলাম যে নাচ কত বড় একটা নাচের পাওয়ার, একটা অভিব্যক্তির পাওয়ার। আমি বুঝতে পারলাম যে আমি আলাদা করে নাচটা, আলাদা রকম ভাবে নাচটা আমি করতে পারি, আরো 10টা ডান্স গ্রুপের মতন নয়। আর তখন দেখ, সাফায়ার ক্রিয়েশনস ডান্স কোম্পানি, এই নামটাই তো ব্যতিক্রমী। তখন বেশিরভাগ নাচের স্কুল মানেই বা নাচের গ্রুপ মানেই কিন্তু মানে নৃত্য নিকেতন বা নৃত্য আয়তন, একদম। সেখানে ডান্স কোম্পানি কথাটা ব্যবহার করছে বলে আমি অনেক কথাও শুনেছি, এখন সবাই ব্যবহার করছে। তো সেই সময় দাঁড়িয়ে কিন্তু আমি অনেকগুলোই ব্যারিয়ার ব্রেক করেছিলাম, যার মধ্যে এলিয়েন ফ্লাওয়ার একটা। একদমই তাই। তো এবার তোকে যেটা বলি সেটা হচ্ছে যে তুই একটু আগে বললি যে তখন যে সময়ে প্রেক্ষিতে আমি কাজ করেছিলাম, সেই সময় যে প্রেক্ষিতটা ছিল, এখন হয়তো করতে গেলে আমার অনেক সমস্যা হতো। তো কিছুদিন আগে তুই বিদেশ গেলি,
যেটা বোধহয় আমাদের ভারতকে রিপ্রেজেন্ট করলি। তো এই যে ধর দেশের অনুষ্ঠানের যে আজকের যে পরিবেশ বা পরিস্থিতি, তার থেকে কি বিদেশে গেলে অনেকটা আলাদা পরিবেশ পাস? তখন কি মনে হয় যে কাজের স্বাধীনতাটা অনেক বেশি থাকে? আসলে এটা আমি দুরকম ভাবে উত্তর দিতে চাই। একটা তো একটা বিদেশের অনুষ্ঠান করতে যাচ্ছে, তার একটা উত্তেজনা, এবং সেই উত্তেজনা আরো ভালো লাগে যখন ভারতকে রিপ্রেজেন্ট করছি, যখন আমি সুদর্শন চক্রবর্তী নই বা সাফায়ার নই বা কলকাতা পশ্চিমবাংলা নয়, যেখানে আমি হয়ে উঠছি শুধু ভারতবর্ষ, ইন্ডিয়া। আর যখন লোকে চাচাচ্ছে ইন্ডিয়া ইন্ডিয়া বলে, আর আমরা অনুষ্ঠান করছি, লোকে আমাদের সঙ্গে ছবি তুলতে আসছে, আমাদের দেশকে এত ভালোবাসে যে আমরা এই দেশ থেকে অনুষ্ঠান করতে যাচ্ছি, সেটা একদিকে যেমন পাওয়া। অন্যদিকে অ্যাজ এ কন্টেম্পোরারি ডান্স কোম্পানি আমরা এটাও ফেস করেছি যে ইন্ডিয়ান ডান্স বলতে কিন্তু একটা, সেখানেও একটা ওয়াটার টাইট কম্পার্টমেন্ট রয়েছে, সেখানেও কিন্তু কিছু প্যারামিটার্স রয়েছে, মানে এরকম পোশাক হবে, এরকম সাজগোজ হবে। তো আমরা যে ট্র্যাডিশনের বাইরে আমরা একটা যে সমকালীন মডার্ন একটা প্রেজেন্টেশন যে করতে পারছি ট্র্যাডিশনের বাইরে গিয়ে এক একটা সময়, সেটা অনেকের কাছে খুব অবাকও লেগেছে। কেউ ভালো চোখেও দেখেছে, কেউ খারাপ চোখেও দেখেছে, কিন্তু সব মিলিয়ে মনে হয়েছে যে যখনই আমি বিদেশে গেছি, ভারতকে প্রতিনিধিত্ব করতে গেছি, আর এই ভারত হয়ে উঠেছি, তখন শুধু আমার নয়, আই থিঙ্ক গোটা সাফায়ারের প্রত্যেকটা ছেলেমেয়ের তাদের একটা তারা গর্ব অনুভব করেছে। এবং এটা আমার ভালো লাগে যে যখন আমি লোকজনরা দেখে যে এই অনুষ্ঠানটা শুধু দিল্লি বম্বে নয়, কলকাতার অনুষ্ঠান, এবং আমরা আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড রাখতে পারছি বাঙালি হয়ে, সেটা আমার কাছে খুব গর্বের এবং সেটা আমার কাছে ভালো লাগে। কারণ অনেক সময় যখন শুনি যে কলকাতায় কিছু হয় না, কলকাতা ইজ এ ডাইং সিটি, তখন দুঃখ হয়, তখন মনে করি যতই ডাইং সিটি হোক, এখনো কলকাতার থেকে এমন এমন জিনিস উঠে আসে যেটা কিনা নজির হয়ে যায়। যাই আমরা বলি না কেন, 3টে নোবেল প্রাইজ কিন্তু বাঙালি পেয়েছে। একদম তাই। বাঙালির মেধা, বাঙালির প্রত্যুৎপন্নমতিতা, এগুলো নিয়ে তো গর্ব করারই বিষয়, এবং এটাকে গর্ব করার মতোই। তো তোকে যেটা বলছি সেটা হচ্ছে যে মোটামুটি তো তোর নাচের জগৎ তো রয়েছেই, তার সাথে সাথে তুই যেটা করিস সেটা হচ্ছে অভিনয়। বেশ কিছু ছবিতে আমরা তোর অভিনয় দেখেছি। তো নৃত্যশিল্পী না অভিনেতা, কোন পরিচয় তুই বেশি স্বচ্ছন্দ? একদম নৃত্যশিল্পী। আমি নৃত্যশিল্পী, 33 বছর সাফায়ার, তার আগে নাচছি। আর অভিনেতা বললে আমি একটু লজ্জাই পাই, কারণ আমি কিছু কিছু অ্যাপিয়ারেন্সেস করেছি এবং সেটা নাচ কেন্দ্রিক। তো এবং প্রত্যেকটা ডিরেক্টরই খুব ভালোবেসে আমায় ডেকেছে এবং ভালো লেগেছে যে আমার নাচটা আমি আমার মতন প্রেজেন্ট করেছি। বেশিরভাগ ছবিতেই কিন্তু গানের সাথে পারফরমেন্স করায়নি। যদি দেখিস চাওলা 2011 অগ্নিদার ছবি, অগ্নিদেব চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্তর সাথে, সেখানে আমি ঋতুদির বন্ধু। আমার শুরুটাই আমি চার্চে মুভ করছি, একটা পারফরমেন্স করছি, এবং তারপরে আমি করলাম সৃজিত মুখার্জির নির্বাক, যেখানে সুস্মিতা সেনের একটা গাছের সাথে একটা কথোপকথন, একটা সম্পর্ক, একটা ইমাজিনেশন, একটা ফ্যান্টাসি, যেখানে গাছের পার্সপেক্টিভে গাছ ভাবছে। যে এই যে আমার নাচের অ্যাবস্ট্রাকশনটা বাংলা ছবিতে ব্যবহার করেছে বা ব্যবহার করতে চেয়েছে, কারণ তখন একটা ইয়াং গ্রুপ অফ ডিরেক্টরস টলিউডে এলো, যারা কিনা নতুন একটা সিনেম্যাটিক ল্যাঙ্গুয়েজ বাট ইন এ নন সিনেম্যাটিক ডান্স ফর্ম চেয়েছিল। সেই জন্যই কিন্তু মৈনাক ভৌমিকের টেক ওয়ান, যেখানে রামায়ণ দেখতে পাচ্ছি, স্বস্তিকাটা আমার রামায়ণের সীতা, যেখানে বাকি সমস্ত আর্টিস্টরা, কোরাসটা আমরা কন্টেম্পোরারি ফর্মে করেছি। তো প্রত্যেকবারে যখন এই কন্টেম্পোরারি ডান্সটাকে আমি উপস্থাপনা করতে পেরেছি ছবিতে, আশ্চর্য প্রদীপে আবার আমার নাচ, সেখানে আমার মনে হয়েছে যে আমি আমারই একটা এক্সটেনশন, আমার নাচেরই একটা এক্সটেনশন, সেখানে আমি আলাদা করে অভিনেতা বা আমি আলাদা করে আমার কাজের বাইরে আমি মানে রিপ্রেজেন্ট করছি না। তাই আমার দুঃখ হয় যারা কিনা ওই শুধু ছায়াছবির নাচগুলো মনে রাখে বা তখন আমাকে সেই সব ছবির কনটেক্সটে চেনে বা কথা বলে, আর আমার স্টেজ প্রোডাকশনসের খবর জানে না বা খবর রাখে না, তখন একটু হলেও দুঃখ হয় আমার। রিয়েলিটি শোতেও তো অনেক জায়গাতে গেছিস বিচারক হিসাবে। না, আমি রিয়েলিটি শোতে কোনোদিন বিচারক হিসেবে যাইনি। আমি প্রিন্সিপালি ভারতবর্ষের প্রথম ডান্স রিয়েলিটি শো তো আমাদের জাভেদ জাফরি করতো। তারপরে বেঙ্গলের প্রথম ডান্স রিয়েলিটি শো যেটা হয়েছিল, তার ডাক আমি পেয়েছিলাম, বাট অ্যাজ এ কোরিওগ্রাফার, কিন্তু বোথ অ্যাজ এ কোরিওগ্রাফার বা অ্যাজ এ বিচারক
অ্যাজ এ কাইন্ড অফ মানে অ্যাজ এ জাজ আমি কোনোদিনই ওটা যাইনি বা করিনি, ইভেন অ্যাপিয়ারেন্সেসও দিইনি। আমি ওটাতে খুব একটা কমফোর্টেবল ফিল করি না, তাই আমি ওটা করিনি। এবং আমার কাছে স্টেজে সেই সময় দেওয়া, স্টেজ প্রোডাকশনের জন্য সময় দেওয়া, আমার কাজ করা, আমার এই ল্যাপটপে আমার ছাত্রছাত্রীদের ট্রেনিং করানো আমার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট মনে হয়েছে। কোনো স্কুলের সাথে ইনভলভ আছিস, মানে কোনো স্কুলের সাথে তোর কোনো ইনভলভমেন্ট আছে? আমরা ডাইরেক্টলি কোনো স্কুলের সাথে ইনভলভমেন্ট নেই, কিন্তু সাফারের মাধ্যমে আমরা প্রচুর স্কুল ইন্টারভেনশন করি, যেখানে কিনা আমরা আমাদের টিচারদের পাঠাই বা বিদেশি টিচারদের নিয়ে আসি। আর আমরা কিন্তু প্রচুর ডান্স টিচারদের সাপ্লায়ার বিভিন্ন স্কুলে সাফায়ারের টিচাররা বা ডান্সাররা ডান্স টিচার হয়ে যায়। কিন্তু এখানে আমার একটা খুব এটাও দুঃখ লাগে যে ডান্স টিচার যখন তারা হয়ে যায় তখন তাদের নিজেদের ডান্স ডেভেলপমেন্ট একদম বন্ধ করে দেয়, এবং স্কুল কর্তৃপক্ষদের তরফেও তাদের কোনো রকমেরই উৎসাহ থাকে না যে এই ডান্সাররা যারা তাদের ডান্স ক্যারিয়ার ছেড়ে নাচটা করতে এসছে, শেখাচ্ছে ওদের স্কুলে, তখন তাদের প্রতিও তাদের কোনো ইন্টারেস্ট থাকে না। তখন তাদের শুধু নাচের টিচার নয়, তাদের তখন এক্সাম ইনভিজিলেটর, অন্য প্রাইমারি ক্লাসের ক্লাস নেওয়া, তখন ওরা কিভাবে ওদেরকে আরো খাটিয়ে 6 ঘন্টা 7 ঘন্টার ডিউটিকে 12 ঘন্টা করা যায় এবং নাচটা পুরোপুরি শেষ করে দেওয়া যায়, এটা কেন ভাবে আমি জানি না। কারণ যদি সেই টিচাররা ভালো শেখে, ভালো চর্চা করে, ওদের নিজেদের নাচ ডেভেলপ করে, তারাই কিন্তু স্কুলকে দেবে, তারাই আরো টিচারকে নেক্সট জেনারেশন শেখাবে। তো আমার এই ছোট ছোট জিনিসগুলো জায়গাগুলো ভাবার দরকার, না হলে তো আমাদের আর্টিস্ট থাকবে না, ডান্সার্স থাকবে না, যে কোনো পারফর্মিং আর্টই থাকবে না, সব শেষ হয়ে যাবে। আর যদি শিল্পই না থাকে, শিল্প সত্তাই না থাকে, তাহলে সভ্যতা কোথায় যাবে? তুই প্রথাগতভাবে কার কাছে তালিম নিয়েছিস, মানে সেইভাবে কি কারো কাছে তালিম নিয়েছিস? একদম, আমি প্রথাগতভাবে শিখছিলাম ভরতনাট্যম, সেটাও বুঝে নয়। কারণ আমি স্কুল তখন ক্লাস 6-এ পড়ি, আমার জুলিয়ান ডে স্কুল গঙ্গানগর, সেখানে আমাদের ডান্স টিচার ছিল বন্দনা দাশগুপ্ত, এবং বন্দনা দাশগুপ্তর কাছে আমি শুধু নাচ নয়, নিষ্ঠা, পরিশ্রম, প্রচুর মার খেয়েছি। এখন স্কুলে নাকি মার দেওয়া যায় না, মানে প্রচুর চড়থাপ্পড় খেয়েছি, মার খেয়েছি, প্রচুর খেটেছি। এবং এই স্কুল থেকে আমার অনেক কিছু শেখা, মানে একটা একাডেমিক স্কুলে, আমি স্কুলের কথা কেন আরে বললাম, ভালো প্রশ্ন করলি আমাকে এটা। আমি ওই স্কুলে থাকতে এবং পরবর্তীকালে 11-12 আমি কেন্দ্রীয় বিদ্যালয়ে পড়াশোনা করতাম, আমাকে স্কুলের টিচার ইনক্লুডিং প্রিন্সিপাল যেভাবে আমাকে সাহায্য করেছে, আমি স্কুল থেকে স্কুলের অনুষ্ঠান শুধু না, স্কুলের বাইরে অনুষ্ঠান করতে যাব, আমাকে টিচাররা হেল্প করেছে। আমি কলেজে যখন পড়ি, সেখানে টেলিভিশনে, দূরদর্শনে ভালো নাচের অনুষ্ঠান হতো, আমি অ্যাকাউন্টস টিচারের কাছে গেছি অ্যাকাউন্টস পড়তে, পাশের ঘরে টিভি, সেখানে রঞ্জাবতী সরকার নাচবে তার দল নিয়ে, আমি স্যারকে বললাম যে আমি আধ ঘন্টা একটু আমি পাশের ঘরে গিয়ে টিভিতে নাচ দেখে আসবো, অ্যান্ড হি সেড ইয়েস গো। আজকাল ক্লাস 5 থেকে 7টা করে টিউশন, ছেলে মেয়েদের কোনো ফ্রিডম নেই, সবাই শুধু দৌড়চ্ছে আর 90% পাচ্ছে। সেই ছেলেমেয়েরাই আবার দেখা যাচ্ছে আইআইটিতে গিয়ে সুইসাইড করছে বা কোটায় গিয়ে সুইসাইড করছে। তো আমরা কোথায় যাচ্ছি? আমাদের এই যে দৌড়ে আমরা কোথায় যাচ্ছি? যে আমরা সবাই 90% পাচ্ছি, সবাই 1 নম্বর হচ্ছি, যেখানে 2 নম্বর হবার, সেকেন্ড হবার কোনো রকমের অপশন নেই, কোনো জায়গা নেই, এবং সেকেন্ড হলে সেই জীবনটাই মূল্যহীন হয়ে যাচ্ছে। তো আমরা কি মূল্যবোধ দেখাচ্ছি, কি মূল্যবোধ শেখাচ্ছি আমাদের নতুন প্রজন্ম? ওটাই তো, কোনো রকম কোনো শেখার তো কিছু নেই, শুধুমাত্র দৌড়, ইঁদুর দৌড়ে দৌড়ানো। বাবা মাকে তো খুব অল্প বয়সে হারিয়েছিস, এখন কি নিজে পুরোপুরি একা? এখন নিজে পুরোপুরি একা, আর আমার দল, সেটাই আমার পরিবার, আমার ফ্যামিলি। তা নিজের পরিবার তৈরি করতে কখনো ইচ্ছে হয়নি? না, আসলে মনে হয় না আর্টিস্টরা, মনে হয় যা, মানে আমি আমাকে নিয়ে বলছি, কিন্তু ইন জেনারেল মনে হয় আর্টিস্টরা একটু সেলফিশ হয়, তাই না? যে নাচ, তাদের জীবনটাই তাদের কাজ কেন্দ্রিক, নাচ কেন্দ্রিক। আমার জীবন অন্তত যে কোনো সম্পর্কে নিয়ে একটু ইনভেস্ট করতে হয়, সেটা পয়সা না, টাইম, ইমোশন। আর আমার সমস্ত টাইম আর ইমোশন নাচের পেছনে। তাই যখন আমাকে মানুষ জিজ্ঞেস করে তুমি একা কিনা, আমি মনে করি যে হয়তো মাঝে মধ্যে একা লাগে, যেরকম সবসময় আমার এখানে জমজমাট ক্লাস,
কিন্তু এক সময়ের পর ছাত্রছাত্রীরা চলে যায়, তখন এই নিস্তব্ধতা। কিন্তু আই থিঙ্ক আমার এই নিস্তব্ধতার মধ্যে না আমি আমার একটা একাগ্রতা খুঁজে পাই, আমার একটা শান্তি খুঁজে পাই। আর আমি শান্তিটাকে নিয়ে থাকতে চাই, কারণ আজকাল দেখছি তো বিয়ের সম্পর্ক, রিলেশনশিপ, লিভিং কিছুই টিকছে না, শুধুই দ্বন্দ্ব। যারা ভালো আছে তারা অ্যাকচুয়ালি লটারি জিতেছে, তো আমি আর সেই লটারিটা কাটিনি আর কি। ভালোই করেছিস একদিকে, সত্যি কথা। এখন এত চারিদিকে ভাঙনের মধ্যে নতুন করে আর এর মধ্যে না জড়ানোই ভালো। ভালো বললি। ঘুরতে যাস, ঘোরা বেড়ানো, মানে নাচ ছাড়া ঘোরার শখ আছে? একদম। কিন্তু আসলে আমরা সাফায়ারের মাধ্যমে প্রায় 24টা দেশে গেছি সারা বিশ্বে, সাউথ আমেরিকার আফ্রিকা ছাড়া। এত দেশে অনুষ্ঠান করতে গিয়েছি যে আলাদা করে ঘোরার সেরকম আর ইচ্ছে করেনি। কিন্তু এই গত ঠিক কোভিডের আগে কিছু কিছু সোলো ট্রিপ জাস্ট হারিয়ে গেছি, কাউকে কিছু না বলে, মানে বলে না এটা একটু মানে রিবুট করার জন্যে। তো সেরকম সোলো ট্রিপ খুব ভালো লাগে আমার মাঝে মধ্যে। তো এই কিন্তু সোলো ট্রিপগুলো আশেপাশে করি অনেক সময়, কিন্তু আমি আসলে এমন অভ্যেস হয়ে যায় যে কিছুদিন পর আমি বোর হয়ে যাই। তাই কোথাও গেলেও নাচ কেন্দ্রিক ভেকেশন না হলে আমি অল্পতেই বোর হয়ে যাই। ভালো বললি, নাচ কেন্দ্রিক। আচ্ছা, এই যে তোর এখানে আমরা এই যে ছাদে দেখতে পাচ্ছি, এখানে তো অনেক ছাত্রছাত্রীরাই তোর কাছে শেখে। তো দূর দূর থেকে ধর কেউ শিখতে চাইছে বা তোর এখানে এসে থাকার সেরকম কি কোনো সুবিধা রয়েছে? আমাদের বেসিক্যালি বলতে গেলে গুরু শিষ্য পরম্পরায় আমাদের গুরুকুল সিস্টেমে চেষ্টা করি আমাদের ছেলেমেয়েদের তৈরি করতে। মানে এখানে ক্লাস মানে 1 ঘন্টার ব্যাচের ক্লাস নয়, মানে এখানে প্রায় এক একটা ক্লাস 4 ঘন্টা 4.5 ঘন্টার ক্লাস। এবং আমাদের প্রচুর থাকার প্রচুর বড় জায়গা নেই, ব্যবস্থা সেরম, কিন্তু আমরা 2-3 জনকে রাখি অনেক সময়। এত বছর ধরে প্রচুর দূর দূর থেকে ছেলেমেয়েরা এসছে। আর আমাদের এখানে থাকা খাওয়া ফ্রি, কিন্তু একটাই শর্ত, নাচতে হবে, খাটতে হবে। তাই অনেকে আবার ভয় পায় খুব যে বাবা এলেই স্যার ভীষণ খাটাবে, তাই অনেকে আবার মানে চলে যায়। কিন্তু যে টিকে যায়, থেকে যায়, তার একটা বিশাল ট্রান্সফরমেশন হয়। এবং প্রচুর দূর দূর থেকে ছেলেমেয়েরা এসছে, মানে মালদা, পুরুলিয়া, উড়িষ্যা, আসাম। আমাদের অনেকেই চেনে মানিক পল, ইন্ডিয়া স্কোর চ্যালেঞ্জ জিতেছিল 2015 সালে। সে আমার ছাত্র। সে নাচ ডান্সার ছিল না, নাচ কি জিনিস জানতো না, সে এখানেই এসে ডিসকভার করেছে নাচটা কি, এবং থেকে শিখতো। তো আমার অনেক লিড ডান্সার থেকে নাচ শিখতো এখানে, এবং সারাদিন নাচ হতো। এখনো অ্যাভারেজে 4-4.5 ঘন্টা নাচতে হয় সপ্তাহে 3 থেকে 4 দিন। তো মানে পরিশ্রম আছে। ইটস লাইক স্পোর্টস। মানে তোর নাচটার তোর মধ্যে প্রচন্ড শরীরের একটা ব্যাপার থাকে না, পুরো শরীরটারই থাকে। তো সেটা ধর আমি তোকে বলছি, ধর কেউ যদি নিজেকে ফিট রাখার জন্য এখানে এসে নাচ শিখেও চলেও যেতে পারে, এবং কেউ এখানে থেকেও করতে পারে, সেই ব্যবস্থাও তুই রেখেছিস। একদম ভাবে। আচ্ছা, ছেলে মেয়েদের মধ্যে এখন কিরকম মানে অ্যাভারেজ দেখতে পাচ্ছিস এই নাচে, মানে কিরকম শিখছে তারা? আমাদের মজার ব্যাপার ছিল যে যখন শুরু করেছিলাম আমার নাচে মেয়েদের আসাটা খুব প্রবলেম্যাটিক ছিল। আমি ছেলে বেশি পেতাম, কারণ যেহেতু আমার নাচটা সেইভাবে ট্র্যাডিশনের বাইরে নাচ ছিল, এবং তখন অন্য অ্যাথলেটিক্স থেকে, মানে আমার লিড ডান্সার অ্যাথলেটিক্স থেকে ছিল, যোগা থেকে ছিল, অনেক অন্য ফর্মে, অনেক অন্য ডিসিপ্লিন থেকে ছেলেমেয়েরা এসে আমার কাছে নাচ করেছে। এবং সেই সময় আমার ছেলেদের পেতে সুবিধা বেশি হয়েছিল, কারণ আমাদের নাচটা ছিল ইউনিসেক্স, ইউনিজেন্ডার, পোশাক একরকম, অনেক সময় সাইক্লিং শস করতে হচ্ছে। তো সেটা অনেক সময় কনজারভেটিভ বাড়ির মেয়েদের ছাড়তো না। আমার একজন লিড ডান্সার ছিল, তাকে খবরের কাগজের ছবি বেরোলে সে খবরের কাগজটা লুকিয়ে রাখতো, ওই পাতাটা ছেড়ে দিত যাতে মা বাবা না দেখে যে ও লিওটার্ড পরে নাচছে। তো ছেলেদের আমি বেশি পেতাম, এবং ছেলেরা খুব স্বাভাবিকভাবেই নাচটাকে গ্রহণ করত। পরবর্তী সময় কিন্তু এটাও ঠিক যে মেয়েদের আমরা পেয়েছি, আর
ছেলেদের একটা ছিল যে নাচ করলেই সে মেয়েলি হয়ে যাচ্ছে এবং স্কুলে প্যাক খাচ্ছে বা কলেজে প্যাক খাচ্ছে, পাড়ায় প্যাক খাচ্ছে। কিন্তু তারপরে তো আস্তে আস্তে সিনেমায় সব জায়গায় ছেলেদের নাচটা একটা বিরাট অ্যাপিলের জায়গায় চলে গেল। ডান্সিং স্টার, হিরো, সেখানে ছেলেদের নাচ হওয়াটা খুব নর্মালাইজড হয়ে গেল আমাদের সমাজে। কিন্তু আমাদের সমাজে এখনো প্রচুর প্যারামিটার্স আছে মনে করি, মানে আমাদের অনেক কিছু পাল্টালেও কিছু কিছু জিনিস পাল্টায়নি। যেরকম ছেলেরা উপার্জন করবে আর মেয়েদের বাচ্চা হবে, তাইতে এক্সপেকটেশনটা থেকেই যায় যে ছেলেরা একটা লেভেলের পরে কতটা টাকা দিচ্ছে সংসারে এবং তারা সংসার চালাতে পারছে কিনা, তারা বিয়ে করছে কিনা। আর মেয়েদের যাই করে না কেন, ইনক্লুডিং সেলিব্রিটি, সবসময় মারা চিন্তা করছে যে বিয়ে কবে করবে আর ছেলে মেয়ে কবে হবে। তো এই যে মানে বায়াসেস গুলো, এই যে স্ট্রিক্ট মানে আমরা কিছু কিছু বক্সেস তৈরি করেছি, এই বক্সের মধ্যে কিন্তু আমরা এখনো বেশিরভাগ বেরোতে পারিনি। তো তার জন্য অনেক রকম বাধা কিন্তু এখনো ছেলে মেয়েদেরকে মানে মানে পেরোতে হয়। একদমই তাই। সুনন্দিনীর আড্ডা প্রায় শেষ পর্যায়ে, তবু তার মধ্যেও কিছু প্রশ্ন বাকি আছে যেগুলো চট করে সেরে নি। আচ্ছা, তোর শখ কি, মানে কি করতে ভালো লাগে সব থেকে নাচ ছাড়া? নাচ ছাড়া আমার ভালো সিনেমা দেখতে ভালো লাগে, ভালো ভালো মিউজিক শুনতে ভালো লাগে। বাহ। আর যেটা জিজ্ঞেস করা সেটা হচ্ছে যে তুই তো বললি যে কলকাতাতে তুই যখন শুরু করেছিলি সেই সময় সেইভাবে পুরুষ নৃত্যশিল্পী বা তোর যে নাচের ধারা এখনো হয়তো কলকাতাতে সেরকম নেই, তবু তোর সমসাময়িক বা তোর মতো নাচ করছে তাদের কারোর কথা কি বলবি? আমি যেরকম একটা বিরাট অনুপ্রেরণা পেয়েছিলাম মঞ্জুতি চাকি সরকার, রঞ্জপতি সরকার, সেই সময়ে নরেন্দ্র শর্মা, উদয় শঙ্করের ছাত্র, তাদের কাজ দেখে ভাবতাম এরকম কাজ কবে করব। সেটাই আমার ট্রিগার পয়েন্ট ছিল, নতুন কাজ করব। সেই ট্রিগার পয়েন্টে ভারতবর্ষে অনেকেই কাজ করছে, খুব ইন্টারেস্টিং। দক্ষা সেঠ, আদিত্য মঙ্গল দাস, এবং কন্টেম্পোরারিতেও তারা ট্র্যাডিশন থেকে বাইরে বেরিয়ে ট্র্যাডিশনকে ব্যবহার করে কাজ করছে। আমার শহরেও হয়তো অনেক কাজ হচ্ছে, আমি দেখছি, কিন্তু আমি এখনো সেরকম কাজ ঠিক মনে পড়ছে না এক্ষুনি যে কাজ দেখে মনে হলো আমার শহরে যে বাবা এটা ওরা করে ফেললো, আমি করতে পারলাম না, আমি ভাবলাম না। আমি বরং মনে করছি যে কন্টেম্পোরারি নামে শুধু একটা ওয়েস্টার্ন কনসেপ্ট আমাদের শহরে ঢুকছে। আর আরেকটা যেটা হচ্ছে যে আমরা যে কাজটা 10 বছর 15 বছর আগে করে এসেছি, সাইট স্পেসিফিক কাজ, বুক স্টোরে কাজ, ক্যাফেতে কাজ, সেগুলো এখন কন্টেম্পোরারি ছেলেমেয়েরা, কন্টেম্পোরারি ডান্স ছেলেমেয়েরা করছে। তো আমি মনে করছি আমি বসে আছি, আই রিয়েলি ওয়ান্ট টু বি অ্যামেজড। আমি এমন কাজ দেখতে চাইছি, আমি বসে আছি যে কাজ দেখে ভাববো বাহ, ও এটা করলো, আমি পারলাম না, ও ভেবে ফেললো, আমি ভাবলাম না। তো আমার মনে হয় যে এই অপেক্ষাটা আছে, এবং আমি মনে করি যে অনেক সময় দেখা যাচ্ছে যে আমি আমার শহরে কন্টেম্পোরারির বাইরে ট্র্যাডিশনাল ডান্সার্সের অনেক ভালো ভালো কাজ দেখছি, ক্লাসিক্যাল, ভারতনাট্যমে, কথাকে। আমার এক বন্ধু পিয়াল ভট্টাচার্য ভরতমণির নাট্যশাস্ত্র নিয়ে কাজ করছে, সে 2 বছর আগে সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছে। মানে এত অন্য রকমের কাজ ট্র্যাডিশনের মধ্যে থেকে ছেলেমেয়েরা করার চেষ্টা করছে। সেখানে আমি আমার ঘরানার কাজে চাইছি ছেলেমেয়েরা আরো কিছু নতুন ভাবুক, করুক। আর it should not be copy paste, not be fake, original ideas নিয়ে আসুক। আচ্ছা, আমার দর্শকদের জন্য কি একটা ছোট করে কিছু মুদ্রা বা কিছু দেখাবি, যেটা আমার দর্শকদের জন্য? আমি তো শেষেই চলে এসেছি আমার আদের আলোচনায়, যদি ছোট করে একটা কিছু। আসলে আজকে যে পোশাক পরে আছে, যেখানে বসে তো মুদ্রা বা নাচ দেখার সুযোগটা নেই, আমি বরং বলবো আমাদের প্রচুর সুন্দর সুন্দর ছবি আছে, আমার যখন ল্যাপটপে এসছে, অবশ্যই ক্যামেরা বন্দি করবি। আর আমরা একটা নমস্কার আমাদের মতন করি, এটা বসে করার কথা নয়, দাঁড়িয়ে করার কথা, তাও আমি এটা বসে করা দেখাবার চেষ্টা করছি। যে নমস্কারটা আমরা ছোট থেকে বড় সবাইকে করাই, এই নমস্কারটা যেহেতু সবসময় ট্র্যাডিশনাল ফর্মে আমরা দেখেছি, ক্লাসিক্যালি একটা ভরতনাট্যম নমস্কার আছে, কথাকালিতে আছে, কন্টেম্পোরারিতে নমস্কার ছিল না, কারণ কন্টেম্পোরারিতে শুরু যেহেতু সবসময় ছক ভেঙে সবকিছুকে ফেলে দিয়ে, তো যা যা ট্রেডিশনে হতো
আমরা সেটা করবো না। কিন্তু আমি মনে করেছি এই নমস্কারটা আমি যখনই করাই, সেখানে আমি একটা একাগ্রতা, একটা টিম স্পিরিট এবং এই স্পেসকে এবং নিজের যে এই যে স্পেস, আমাদের বডিটাও তো একটা স্পেস, সেই স্পেসটাকে রেসপেক্ট করা। কারণ আমরা এগুলোর রেসপেক্ট, ইউনিভার্সকে রেসপেক্ট করা, নবগ্রহকে রেসপেক্ট করা, এগুলো আমরা হারিয়ে ফেলছি। এগুলো কিন্তু বিয়ন্ড রিলিজিয়ন, এগুলো কিন্তু স্পিরিচুয়ালিটি। এবং আমি মনে করি যে কোনো কাজই এবং আর্টে, শৈল্পিক কাজে একটা কোথাও স্পিরিচুয়ালিটি দরকার। তো তুইও কর, পারবি কত সামান্য জিনিস আমরা একটা একসাথে করি। এই রাখলাম সেন্টার, এখানে আমাদের হার্ট, এখান থেকে আমরা নমস্কার একটা করছি মাথার উপর করে, আবার আমরা দুটো হাত জুড়ে সেই হৃদয়ের কাছে নিয়ে আসছি। সেখানে বাদিক থেকে আমরা গোল মাথার উপর দিয়ে ঘোরাচ্ছি, কারণ ইউনিভার্স, প্ল্যানেট সবকিছু যেন একটা সার্কুলার মানে কিন্তু ফ্লো, এনার্জি সবসময় বহমান। সেখান থেকে আকাশে সবাইকে নমস্কার। সেখানে আমাদের ডান্সার থাকে, আমরা হাত ধরি, এনার্জি শেয়ার করি। আমরা আবার গুরুকে, সামনের অডিয়েন্সকে, মানুষকে আমরা নমস্কার করি। আপনাদের সবাইকে নমস্কার। নমস্কার।